আওয়ামী গুম খুনের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ, ভুক্তভোগীদের বিচার দাবি, জুলাই যোদ্ধাদের র্যালি। আমার সাইম কই, আমার সাইম বাবা, আমার সাইম তোমার মতো আসিল বাবা। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই 2000 মানুষের মুখোমুখি করতে হবে। তারা বলে দেবে শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত। মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। নিজেদের গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, অর্থ পাচার মামলায় তারেকের সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ। এবং বৈশাখে 1156টি নদীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা রক্ষা সরকারের অগ্রাধিকার। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আর এই দিবসকে উপলক্ষ করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক নামের একটি সংগঠন সমাবেশ আয়োজন করেছে। সেখানে আছেন আমাদের দুই সহকর্মী। আমরা যুক্ত হব সমাবেশের মঞ্চের কাছে আছেন সহকর্মী আজহার লিমন এবং সমাবেশের স্থলের অন্য প্রান্তে আছেন সহকর্মী জাদ মাহমুদ। শুরুতেই আজহার, আপনার কাছে আসতে চাই যে এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দেখছিলাম যে মঞ্চে বিএনপি, জামাত থেকে শুরু করে ডান বাম সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে ছিলেন। নিশ্চয়ই যারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে তারা স্পষ্ট ভাষায় কি বলতে চেয়েছে? না গালিব, তারা স্পষ্ট করে এটাই বলছে যে তারা এই গেল 15 বছরে যে হত্যাকাণ্ড, যে গণহত্যা, যে ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তারা এর বিচার চান। তারা এই বিচার চান এই কারণে যাতে এই বাংলার মাটিতে আবার এই ধরনের ঘটনা না ঘটে। এবং আপনি যথার্থই বলেছেন যে এখানে আমরা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে দেখছি বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ক্ষমতার প্রশ্নে নানান ধরনের যে অনৈক্য, সেইখানে আমরা দেখছি যে এখানে একটা ঐক্যের আর একটা মিনার এখানে রচিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আমরা একই মঞ্চে দেখছি। এখানে যেমন বিএনপি আছে, সেভাবে জামাত আছে। এই বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এখানে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নায়কের বা কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা পালন করেছে। এবং এরপরে গঠিত যে জাতীয় নাগরিক কমিটি, তারা যেমন আছে, বামপন্থী দলগুলো, জোনায়েদ সাকিকে আমরা দেখছি নাগরিক ঐক্যের যিনি প্রধান মাহমুদুর রহমান মান্না, উনিও এখানে আছেন। তারা সবাই আসলে এই গেল 15 বছরে তাদের উপর চলা যে ভয়ঙ্কর নির্যাতনের, সেই নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। আসলে যাদের এই স্বজনরা তো এখানে আছেন সামনের সারিতে, এবং অধিকাংশ এখানে যারা যুক্ত হয়েছেন তারা কোনো না কোনোভাবে এই আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত। তাদের কারো স্বজন গুমের শিকার হয়েছে, কেউ খুনের শিকার হয়েছে, কেউ আবার এই পুলিশ কাস্টাডিতে নির্যাতনের শিকার হয়েছে, আবার কেউ আয়না ঘরে রয়েছে যাদেরকে এখনো তারা পাননি। তারা তাদের বক্তব্যে আসলে এটাই বলতে চাইছে যে কোনোভাবেই এই বিচারের বিলম্ব করা যাবে না। এবং তারা বলছে যে গণতন্ত্র যেহেতু ফিরিয়ে আনার বা ফিরে এসেছে ফ্যাসিবাদের পতনের পর, সেহেতু দলগুলো অবশ্যই ক্ষমতায় যাবে। তবে তার আগে যেই ঘটনা এই বাংলাদেশের মানুষের হাজার হাজার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি দেখলাম যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, উনি স্পষ্টভাবে বললেন যে এখনো এই বিচার নিশ্চিত হয়নি। তিনি বিশেষ করে ভারতের কথা উল্লেখ করলেন যে ভারতের সঙ্গে আর কোনো নতজানু নীতি নয়, চোখে চোখ রেখে সম্পর্ক করতে হবে। এবং এই লাশের উপর দাঁড়িয়ে, এই খুনের উপর দাঁড়িয়ে ভারতের সঙ্গে কোনো সমঝোতা নাই। কিছুক্ষণ আগে এবি পার্টির যিনি প্রধান মঞ্জু সাহেব, উনি কথা বললেন। তো উনি বললেন যে এই
যেই ফ্যাসিবাদের অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ায় এই নরেন্দ্র মোদীর তার দেশে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে তারও এই বাশার আল আসাদ সরকারের মতো পরিস্থিতি হবে। এবং তিনি ব্যঙ্গ করে বললেন, তখন এই ভারতীয় জনতা যখন নরেন্দ্র মোদীকে উৎখাত করবেন তখন বাংলাদেশ তাকে আশ্রয় দেবে। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে এবং যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছে তাদের আসলে ব্যথাটা কি বা বর্ণনাটা কি, তারা কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। এর আসলে বর্ণনা আসলে এইভাবে সংক্ষেপে দেওয়া সম্ভব না গালিব। তো বক্তব্য চলছে, সমাবেশ হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই জামাতের নেতৃবৃন্দ এবং বিএনপির ঊর্ধ্বতন আরেকজন নেতৃবৃন্দ আছে, তারা কথা বললে আমরা হয়তো এই সমাবেশ শেষ হলে পরবর্তীতে আরো খবর আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো। গালিব, যেমন আমাদের আরেক সহকর্মী জাওয়াদ সমাবেশ স্থলে রয়েছেন। জাওয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই গত 15 বছরে যারা গুম হয়েছে, নিশ্চয়ই স্বজনরা তারা যেন ফিরে আসেন কিংবা তাদের আসলে কি হয়েছে সেটা তারা জানতে চান। যারা নিহত হয়েছেন তারা বিচার চান না। আর কি বলছেন স্বজনরা, তাদের দাবিটা আসলে কি? গালিব, আজকে যারা এই সমাবেশে এসেছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। কেউ হয়তো তার স্বজন হারিয়েছে, কেউ এই যে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে নানানভাবে ভিক্টিমাইজ হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এই ধরনের ভুক্তভোগীরা এবং ভুক্তভোগীদের পরিবাররাই কিন্তু এখানে এসেছেন। তারা বিচারটি তো তারা চাচ্ছেনই, এবং মঞ্চে যারা আজহার লিমন যেমনটি বলছিলেন, এই যে মঞ্চে যারা কথা বলছিলেন তারা আসলে বিচারের কথা বলছিলেন। তারা আরেকটি বিষয়, তারা কিন্তু শঙ্কার কথা জানাচ্ছেন বিচারের সাথে সাথে। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যে এই যে ধীর গতিতে তারা আসলে বিচার প্রক্রিয়া যাচ্ছে, সেটি আসলে তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি করছেন। কিন্তু এর পাশাপাশি তাদের মধ্যে একটি প্রত্যাশা তারা বলছেন, যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছেন, সেহেতু তারা সুষ্ঠু বিচার পাবেন। আরেকটি বিষয়, আমরা এখানে যারা এসেছেন প্রত্যেকটি পরিবারের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি, ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। আমরা এমন ঘটনা পেয়েছি যারা 2012 সালে, 13 সালে, 2018, 19-এ গুমের শিকার হয়েছেন এবং তারা এখন পর্যন্ত ফিরে আসেনি, এবং তাদের স্বজনরা কিন্তু এখানে এসেছিলেন। তারা বলছেন যে আওয়ামী লীগের এই শাসনামলে তারা আসলে তাদের যে অধিকার, তাদের যে বিচারের দাবি, ততটুকু জানানোর ন্যূনতম অধিকার তাদের ছিল না। কিন্তু এই যে এখন 5ই আগস্টের পরে তারা আসলে সেই দাবিগুলো জানাচ্ছেন এবং তারা বলছে যে তাদের অধিকার তারা নিশ্চিত করবেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, যেমন আমরা এখানে বেশ কয়েকজনকে পেয়েছি যারা হচ্ছে এই আওয়ামী লীগের শাসনামলে যারা তাদের হাত হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এবং পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে ঘটা যে হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র জনতা যে 2000-এর বেশি অধিক বলা হচ্ছে শহীদ হয়েছে, সেই সকল পরিবাররা যেমন এসেছে, তেমনি যারা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারাও কিন্তু এখানে এসেছে। এবং তারা আরেকটি বিষয় বলছে যে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা তারা বলছেন যে রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন বক্তব্যে বিবৃতে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথাটা বলছেন, তারা বলছেন যে সেই ক্ষমা পাওয়ার অধিকার শুধুমাত্র এই ভুক্তভোগী পরিবারগুলোরই, এই ভুক্তভোগী পরিবারেরাই শুধু ক্ষমা করতে পারে। এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বলছেন বা দলগুলো এই যে আওয়ামী লীগকে বলছেন যে পুনর্বাসনের, সেটির তারা আসলে বলেছেন যে এই কোনোভাবেই যেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসতে পারে, সেটি যেন নিশ্চিত করা হয়, এই দাবি তারা করছেন। এবং একই সাথে তারা দাবি জানাচ্ছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি হয়েছে, সেটির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে যেন সুষ্ঠু বিচার করা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। এই ছিল আমার কাছ থেকে সমাবেশস্থলের সব শেষ। গালিব, মায়ের ডাক নামের একটি সংগঠনের ডাকে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সমাবেশ। সেখান থেকে আমরা সবশেষ জানছিলাম দুই সহকর্মীর মাধ্যমে। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতে জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, এমনটাই জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে সংগঠনটি র্যালি করেছে। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। হাসনাত আব্দুল্লাহকে দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইমের মা। নিজের সন্তানকে হারিয়ে আঁকড়ে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাতকে। গত 19 জুলাই সন্ধ্যায় রাজধানীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আদরের সন্তান। যোগাযোগের অভাবে শহীদ হিসেবে সাইমের নাম এখনও সরকারি নথিতে লিপিবদ্ধ না হওয়ার যন্ত্রণার কথা প্রাণ খুলে বলেন হাসনাতকে। একই সঙ্গে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সন্তান হারা মা। আমি কোথাও নাম দিতে পারি নাই, তোমার সাথে আমি অনেক দেখা করতে চাইছি, আমি যাইতেও পারি নাই।
দুপুর 12টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। হাত পা চোখ হারানোদের সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনরা অ্যাম্বুলেন্সে করে যোগ দেয় শাহবাগে। জুলাই আগস্টে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্য দিয়ে। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জ্বর আসতেছে, জ্বর লাগতেছে। 15 বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তো আমরা এইসবের শিকার 15 বছর থেকে এযাবৎ হয়েছি। মঙ্গলবার দুপুর 1টায় আহতদের বড় অংশ রিকশায় এবং অন্যান্যরা পায়ে হেঁটে র্যালিতে অংশ নেয়। এই সময় রাজপথে রক্ত দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। আহতদের সঙ্গে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তারা জানান, আহতরা নিজেই সংগঠন প্রতিষ্ঠা করে এবার তাদের বিরুদ্ধে নির্মম নির্যাতনের কথা শোনাবে বিশ্ববাসীকে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনির বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। অবস্থা খুবই খারাপ। আমি আজ 5 মাস লাগাত হাসপাতালে ভর্তি। আমার কাজ করতেন, এখন করতে পারতেছেন না? আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতে সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটে ফেলাছে। কিভাবে সম্ভব? কোনো কিছুতে সম্ভব হচ্ছে না। শুধু জুলাইতে আহত নয়, বিগত 15 বছরে যারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা আহত আছে, তারা সবাই ধীরে ধীরে এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবে এবং যতদিন না পর্যন্ত প্রতিটি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। নিজেদের আমলে গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে পুলিশ কমিশনে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ নাগরিক প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে 2004 সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এলিট ফোর্স র্যাব। শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ক্রসফায়ার সহ নানা অভিযোগের পাল্লা ভারী হয় ধীরে ধীরে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে গুম খুন ও নির্যাতনের বাস্তবায়নে সবচেয়ে বেশি অভিযোগ উঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনেক সদস্যের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সাজফ খুন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা সহ নানা ঘটনায় বিতর্কিত হয়েছে এই বাহিনী। 24-এর গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশন জানিয়েছে, তাদের কাছে জমা হওয়া 383টি অভিযোগের মধ্যে 172টি এসেছে র্যাবের বিরুদ্ধে। এসব গুম খুনের দায়ে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি পতিত হয় যে দেশের মালিক জনগণ। এ সময় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনবান্ধব করতে পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেন। বলেন, স্বচ্ছতা নিশ্চিতে এই কমিশনে থাকবে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য। পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে, বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে। সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীতে আমূল পরিবর্তনের চেষ্টা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের দণ্ড স্থগিত করা হয়েছে। তারেক রহমান দেশের বাইরে থাকলেও তিনি এই মামলার আদেশের সুবিধা পাবেন। আরও জানাচ্ছেন জাহিদ হাসান।
2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন আর তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করা হয়। এটি ছিল তারেক রহমানের বিরুদ্ধে প্রথম কোনো সাজা। ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। চলতি বছরের 5 আগস্ট পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গিয়াসউদ্দিন আল মামুন খালাস চেয়ে আবেদন করেন। সঙ্গে তারেক রহমানের পক্ষেও আবেদন করা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে দেন। ফলে তারেক রহমানের সাজা অকার্যকর হয়ে গেল। ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্রান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কনভিক্ট করেছে। এইটাই ছিল। আর হচ্ছে মেনলি 5টা গ্রাউন্ডের উপরে ওনারা লিভ দিয়েছে। 1 নম্বর গ্রাউন্ড ছিল যে ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন, যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিহিংসামূলক মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, দাবি তার আইনজীবীর। পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, যেটা বিএনপি দমন কমিশন বলতো, দুদককে দিয়ে আপিল করালেন। আপিলটা শুধুমাত্র করিয়ে ক্ষান্ত থাকেননি, এমন একটা কোর্টে দেয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিলটা শুনে নাই। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন। 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিস্ফোরক আইনের মামলায় 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গেল 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। দেশের নদ নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর পানি ভবনে সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। আরও যাচাইয়ের পর পহেলা বৈশাখে চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষাকে অগ্রাধিকার দিয়ে দখল মুক্ত করা হবে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। নদীর দেশ বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা নদীর সাথে কম বেশি সবার পরিচিতি থাকলেও হাতিটানা, হাপরখালি কিংবা আগুনমুখা নদীর নাম জানে কজনই বা। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে এমনই নাম না জানা অসংখ্য নদী। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল বদ্বীপ। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও সরকারি পর্যায়ে এখনও নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি দেশে নদ নদীর প্রকৃত সংখ্যা। মিল খুঁজে পাওয়া যায় না সরকারি বিভিন্ন সংস্থার হিসেবের মধ্যেও। দেশের নদ নদীর প্রকৃত সংখ্যা কত তা নির্ধারণে অবশেষে নড়ে চড়ে বসেছে সরকার। ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে খসড়ার হিসেবে নদ নদীর সংখ্যা এখন 1156টি। মঙ্গলবার সকালে রাজধানীর পানি ভবনে সেমিনারে প্রকাশ করা হয় এই তালিকা।
এই তালিকা আরও যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা পহেলা বৈশাখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে অগ্রাধিকার দিয়ে দখলমুক্তে কাজ শুরু করবে সরকার। আমরা 3টা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই, চূড়ান্ত তালিকা। আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব, এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেইটা, যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যেই 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। নদী দূষণের জন্য কম বেশি সবাই দায়ী উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় নদী দখলমুক্তে ব্যবস্থা না নিলে কাজ পিছিয়ে যাবে। সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নামপদা বাড়াতে হয়, তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অপমিশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। ঢাকার 21টি খাল দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয় সেমিনারে। আসিফ ইকবাল, এখন, ঢাকা। 15 বছরে কৃষি ও বাজারের যে উন্নয়নের কথা শোনানো হয়েছে তার আড়ালে মিথ্যাচার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইআরএফ আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় সরবরাহ ঠিক রাখতে তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আগামীতে বাজার ব্যবস্থা ঠিক রাখতে দ্রুত প্রতিযোগী কমিশন কাজ শুরু করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আতাউর নিয়ম। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে উচ্চ মূল্যস্ফীতির পেছনে বড় কারণ ছিল খাদ্যপণ্যের দাম বৃদ্ধি। জুলাইয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় গত এক যুগে সর্বোচ্চ। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার উঠে দাঁড়ায় 13 বছরের শীর্ষে। আর সবশেষ নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.5%-এর বেশি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বৈশ্বিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি সহ বৈশ্বিক ইস্যুগুলোকে মূল্যস্ফীতির জন্য বারবার দায়ী করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর মূল্যস্ফীতিতে আমদানি নির্ভর পণ্যের অবদান কমে গত সেপ্টেম্বর শেষে 26% দাঁড়িয়েছে, যেখানে গত জুন শেষে মূল্যস্ফীতিতে এই ধরনের পণ্যের অবদান ছিল 39%। একই সময়ে মূল্যস্ফীতিতে স্থানীয় পণ্যের অবদান গত জুনে 61% থেকে বেড়ে সেপ্টেম্বর শেষে 74% দাঁড়িয়েছে, যে কারণে বিগত সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানান বিশ্লেষকরা। ফলে ব্যবসায়ীদের সুযোগ দেয়া আর মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেটের কবলে চাপে পড়তে হয়েছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষকে। এতে তেল ও চিনির মতো আমদানি করা পণ্যের দাম কয়েকশো শতাংশ বাড়তে দেখা গেছে। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। এ সময় গত 15 বছরে উন্নয়নের কথা বড় করে দেখাতে যেয়ে বাজার নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেথী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। অন্যদিকে সম্প্রতি তেলের দাম না বাড়ালে বাজার সরবরাহ ঘাটতি হতে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। সেই সাথে শেখ হাসিনা সরকারের আমলে টিসিবি প্রকল্পে 11,000 কোটি টাকার দুর্নীতির কথা জানান তিনি। বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলিয়ে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এ সময় আগামী রমজানে ও পরবর্তীতে বাজার স্বাভাবিক রাখতে প্রতিযোগিতা কমিশন দ্রুত কাজ শুরু করবে বলে জানান তিনি। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আতাউর নিয়ম, এখন, ঢাকা।
সয়াবিন তেলের নতুন দর নির্ধারণের পরও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি। সংকটের সুযোগে সরকার নির্ধারিত নতুন দামের চেয়ে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা বেশিতে। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের বাজারে। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি 20 টাকা পর্যন্ত কমেছে নিত্য পণ্যটির দাম। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সরবরাহ কমায় গত কয়েক সপ্তাহ ধরে সয়াবিন তেলের সংকট দেখা দেয় বাজারে। এরই মধ্যে বোতলজাত সয়াবিন তেল লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে সরকার। চট্টগ্রামের খাতুনগঞ্জে এ দামেই তেল বিক্রি হলেও কাটেনি সংকট। অন্যদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 162 থেকে 164 টাকায়, যেখানে সরকার নির্ধারিত দাম 157 টাকা। যারা বাজারের মধ্যে তেলের যোগানটা দেয়, যোগানদাতা যারা মিলাররা, তো মিলাররা যদি ক্রুডটা যদি ঠিক দামে যদি পাই, তাইলে সে অবশ্যই আমাদেরকে ঠিক দামে দিতে পারবে। খোলাটা এখন সংকট আর কি, মিলে হাফ ডাউন করছে আর কি। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম $1200 উঠেছে, যা গত এপ্রিলে ছিল $1035, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। এছাড়া মিলাররা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য আনতে গেল কিছুদিন ধরে পাইকার ও খুচরা পর্যায়ে সরবরাহ কমিয়েছে। তবে সরকার তেলের দাম বৃদ্ধি করায় সরবরাহ বাড়বে আশা ব্যবসায়ীদের। ভোজ্য তেলের বাজারে কোনো ঘাটতি নেই, তবে যেহেতু বিশ্ববাজারের দাম বেশি আছে সেহেতু বাজারের দাম বেশি থাকবে, পণ্যের সংকট হবে না। বাজারের দাম নির্ধারিত হয়েছে, আশা করছি মিলাররা এখন পণ্যের যে বোতলজাত যে ভোজ্য তেল মার্কেটে সরবরাহ করবে, দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এদিকে অস্বস্তির তেলের বাজারে খানিকটা স্বস্তি মিলছে পেঁয়াজে। সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে কেজিতে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। পাকিস্তানি আছে, মিশর আছে, বিভিন্ন বাইরের দেশে ইম্পোর্টের মালগুলো বেশি আছে, এখন যথেষ্ট পরিমাণে আছে, যার কারণে সপ্তাহ 10 দিনের মধ্যে 10-12 টাকা বাজার কমে গেছে। আগের চেয়ে অনেক কমে গেছে, আশা করি সামনে আরো কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, দেশি পেঁয়াজের সাথে একদম বাজার পড়ে যাবে। এখন ওরা যদি বাজার সিন্ডিকেট না করে তাহলে মোটামুটি দাম আরো পড়ে যাবে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা দেশি পেঁয়াজ। সরবরাহ বাড়লে সামনে দাম আরও কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। জোর করে ভ্যাট ট্যাক্স আদায় হবে না, রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সুযোগ সুবিধা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভ্যাট সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীরা বলেন তারা রাজস্ব দিয়ে সরকারকে সহযোগিতা করতে চান, তবে বিদ্যমান কর হারে কাটছাট চান এফবিসিসিআই প্রশাসক। অর্থ বিভাগ বলছে ভ্যাট ট্যাক্সে অনাগ্রহতা থেকে বেরিয়ে আসতে হবে সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। রাজস্ব আহরণ বাড়াতে 25 ধরনের ব্যবসা খাতে ইএফডি বাস্তবায়নে এক যুগ আগে উদ্যোগ নেয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তবে সেই উদ্যোগের এতদিনে 30 লাখের বেশি ব্যবসায়ীর মধ্যে সরাসরি ভ্যাটের আওতায় আনতে পেরেছে মাত্র 20,000 জনকে। আবার যেসব প্রতিষ্ঠান আওতায় এসেছে তাদের থেকে কর আদায়ও কাঙ্ক্ষিতের তুলনায় কম। বর্তমানে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে শুধু নির্ধারিত সেবা, প্যাকেটজাত ও নিত্যপণ্যের ভ্যাট থেকে। ব্যবসায়ীরা বলছেন তারা রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করতে চান, তবে ভ্যাট সপ্তাহে এনবিআরের আলোচনায় বিদ্যমান কর হারে কাটছাট চান এফবিসিসিআই প্রশাসক। রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন, একটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন। যদি এই রেটটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন পণ্যের ভ্যাট এড়াতে মূল্য পরিশোধ প্রমাণ রাখতে চান না ক্রেতা বিক্রেতা উভয়েই। ব্যবসায়ীদের সততার সঙ্গে ভ্যাট সংগ্রহ করতে হবে। বাজারে, রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেই। আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করে আপনি কি ক্যাশ দিবেন নাকি আপনি কার্ডে দিবেন। যখনই বলবেন কার্ডে দিবেন, বলবে যে আমরা কার্ডে নেই না। রাজস্ব আহরণে এনবিআর কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন জোর করে ভ্যাট ট্যাক্স আদায় হবে না। এদিক থেকে বড় হয়ে গেছেন, ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সবাইকে আমি অনুরোধ করব আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন। চলতি অর্থ বছরে এনবিআরের লক্ষ্যমাত্রার 37% অর্থাৎ 1,77,000 কোটি টাকা আহরণ করতে হবে মূল্য সংযোজন কর থেকে। অক্টোবর পর্যন্ত এ খাতে 47,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 36,000 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি 11,000 কোটি টাকা।
মাজহার মাহবুব, এখন, ঢাকা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সাইকেল র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। শিশুদের অধিকার চরমভাবে খর্ব হচ্ছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি সকলের। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। সাইকেল হাতে একদল যুবক জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে। এ যুবকদের সবাই শিক্ষার্থী। কারো কাঁধে ফিলিস্তিন বাংলাদেশের পতাকা, কারো হাতে স্লোগান খচিত বার্তা, মুখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানবাধিকারের স্লোগান। সাইকেল র্যালি ঢাবির মল চত্বর থেকে শুরু হয়ে সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইউনিসেফ অফিসের সামনে হাজারো শিশু হত্যার খলনায়ক বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। ইউনিসেফ সকল শিশুদের জন্য নয় বলেও দাবি করেন তারা। আমেরিকার একজন শিশু যেমন পৃথিবীর জন্য স্বপ্ন দেখাতে পারে, গাজার একজন শিশু তেমন পৃথিবীর জন্য স্বপ্ন দেখাতে পারে। যখন ইসরায়েলি বাহিনীর বোমায় হাজার হাজার শিশু শহীদ হয়, তখন ইউনিসেফের কাজটা কি? গাজা সহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার ও বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যুদ্ধ বন্ধে এবং ফিলিস্তিনের সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নকে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র থেকেও আমরা মানবাধিকারের পক্ষে, আমরা সেই গাজায় হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে তাদের বিপক্ষে সোচ্চার। মানবাধিকার বলে বলে মুখে ফেনা তুলতে ফেলছে, অথচ তাদের নাগের ডগায়, তাদের ওই মদদে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চলছে। গাজায় বর্বরচিত ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছে না। বিশ্ব মানবাধিকার দিবসে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি সকলের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নতুন গভর্নর নিয়োগের পর ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় মুদ্রা রুপি। বর্তমানে 84.85 রুপির বিপরীতে মিলেছে $1। কয়েক সপ্তাহ ধরেই দরপতনের শিকার হচ্ছিল ভারতীয় মুদ্রা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স মুদ্রা নিয়ে মন্তব্য, ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা, নয়াদিল্লির মন্থর অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ প্রবাহের সংকোচনের কারণে ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে রুপি। বাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ও ডলার বিক্রির মাধ্যমে ঠেকানো হচ্ছে রুপির পতন। এদিকে প্রথমবারের মতো কাল থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। উপলক্ষে চলছে সবশেষ প্রস্তুতি। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জাতীয় ক্রিকেট লিগে সচরাচর এই ধরনের প্রস্তুতি দেখা যায় না। নতুন এই পট পরিবর্তনের পর জাতীয় লিগে কেমন প্রস্তুতি দেখছেন? কর্তৃপক্ষদের পরিকল্পনা কেমন? আচ্ছা দেখুন, আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে জাতীয় লিগ যেটা হয় সেটা নিয়ে অনেক টানাপোড়েন থাকে। তার মধ্যে আবার নতুন করে নতুন ফরমেশনে টি-20 জাতীয় লিগ শুরু, এটি আসলেই ক্রিকেটারদের কাছে অবশ্যই ইতিবাচক কোনো কিছু। কিছুক্ষণ আগে মূলত যেহেতু বাংলাদেশের যে 8টি ডিভিশন আছে, ডিভিশন ওয়ারি দল গঠন করা হয়েছে, অর্থাৎ 8টি দলই কিন্তু তাদের এই ন্যাশনাল লিগ টি-20 প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কিছুক্ষণ আগে জার্সি উন্মোচন হয়েছে, পাশাপাশি 8 দলের যে অধিনায়ক তাদের যে অভিব্যক্তি এটি খুবই পজিটিভ ছিল, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা বলছেন যে বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ আসলে টি-20 টুর্নামেন্টে তেমন একটি ভালো করতে পারে না, যথেষ্ট পরিমাণ ফেসিলিটিস না থাকার কারণে এবং ক্রিকেটারদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিসের অভাবে। সেই জিনিসটাই আসলে গোছাবে এমন আয়োজনে। এবং এখানে সবচেয়ে বড় ব্যতিক্রম যে বিষয়টা হচ্ছে যে কিছুদিন পরেই জানেন যে ন্যাশনাল টি-20 লিগ যেটি আছে এটির পরেই বিপিএল অনুষ্ঠিত হবে। তার আগের যে একটি প্রস্তুতি এবং বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে যে সকল ক্রিকেটাররা বিভিন্ন ডিভিশনে খেলে থাকেন এবং প্রথম যে লিগ যে খেলাগুলো হয় সেখান থেকে যে সকল ক্রিকেটার আসলে তেমন একটা সুযোগ পান না, এই সকল ক্রিকেটারদের কিন্তু এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ বাহিরের বিদেশি কোনো খেলোয়াড় এখানে কিন্তু যুক্ত নয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলে যারা মূলত লিড দিয়ে থাকেন তাদেরও কেউ কেউ কিন্তু এখনও বাহিরে রয়েছেন, যেহেতু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে বাংলাদেশের যে জাতীয় টিমের যে সকল খেলোয়াড় আছেন তারা রয়েছেন, তাদের অনুপস্থিতিতে আসলে দেশের বিভিন্ন ফরমেশনে যারা খেলেন তারাই কিন্তু এই জায়গাটার সুযোগ পাচ্ছেন। এবং প্রতিটি দলের অধিনায়ক বলছিলেন
যে এই ধরনের আয়োজন আসলে তাদের কাছে নতুন এবং তাদের ক্রিকেট স্পিরিটকে আরও বাড়িয়ে দেবে এমন আয়োজন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে আজকের আয়োজন বিসিবির পক্ষ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটি খুবই ভালো একটি অ্যারেঞ্জমেন্ট ছিল এবং একটি জাতীয় লীগ অনুষ্ঠান যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। আগামীকাল থেকে মূলত এই আয়োজন শুরু হচ্ছে এবং 24 তারিখ পর্যন্ত সিলেট পর্বে প্রায় 32টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আসলে এই যে অনুষ্ঠানটি হয়েছে বা আগামী যে লিগটি শুরু হচ্ছে সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা আশীর্বাদ শুরু বলেই অনেকেই মন্তব্য করেছেন। গালিব। জাতীয় ক্রিকেট লিগের প্রস্তুতি নিয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সিলেট থেকে গুলজার আহমেদ। এখন বিকেল শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী গুম খুনের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ, ভুক্তভোগীদের বিচার দাবি, জুলাই যোদ্ধাদের র্যালি। বাবা আমার সাইম তোমার মতো আসিল বাবা, আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভাঙে গেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই 2000 মানুষের মুখোমুখি করতে হবে, তারা বলে দেবে শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত। মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। নিজেদের গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, অর্থ পাচার মামলায় তারেকের সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ। এবং বৈশাখে 1156টি নদীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা রক্ষা সরকারের অগ্রাধিকার। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।